নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার দুপুর 12:05 আপনারা স্পেশাল অনুষ্ঠান দেখেন। এটা বিশেষ অনুষ্ঠান, এটা জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রীর অনুষ্ঠান। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এখন মনে হবে যে আজকে কোন বিষয়ে আমরা আলোচনা করব। তো জেনে রাখুন, এটা অনেকে জানেন, বাই দ্য ওয়ে, এটা আমার নতুন করে বলার কিছু নেই। দশ মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা হচ্ছে আদ্যাশক্তি। এই আদ্যাশক্তির যারা পুজো করেন তারা যথেষ্ট অবগত যে ভাদ্র মাসের অমাবস্যায় যে অমাবস্যা হয় সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। এবং আপনি যদি বই পড়েন তাহলে দেখবেন যে কৌশিকী অমাবস্যা নিয়ে নানা করে 8 থেকে 10টির উপরে মতবাদ রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জনের লেখা, যে কেন কি কারণের জন্য কৌশিকী অমাবস্যা পালন করা হয়। আমরা সেই ইতিহাস খুব একটা ঘাঁটতে যাব না। কেউ বলছেন কুশের মধ্যে রেখে মাকে পুজো করা হয়েছিল, কেউ বলছেন কৌশিকী অমাবস্যায় বামাখ্যাপা, মায়ের অন্যতম সাধক, তন্ত্র সাধক, তিনি সিদ্ধি লাভ করেছিলেন, এরকম অনেক অনেক কিছু। কিন্তু রাজশ্রী তার দীর্ঘ অ্যাস্ট্রোলজির জীবনে তিনি একটা জায়গায় অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কৌশিকী অমাবস্যার বিচার করেছেন। সেটা কি? কিছুক্ষণ আগে আমাকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে রাজশ্রী বলছিলেন যে এই যে ভাদ্র মাসের যে অমাবস্যা, যেটাকে আমরা কৌশিকী অমাবস্যা বলি, আপনি যদি তন্ত্র এবং শাস্ত্র দেখেন, তন্ত্র এবং শাস্ত্র এই দুটোর একটা মিলন এবং অদ্ভুত একটা সংযোগ এই ভাদ্র মাসের অমাবস্যাতে কৌশিকী অমাবস্যায় হয়, যে কারণের জন্য যে কোনো রকম সমস্যা থেকে বার করে আনবার জন্য যে কোনো সাধিকা যারা তন্ত্র মতে বা শাস্ত্র মতে পুজো করেন তাদের সুবিধে হয়, অনেক বেশি উপকার মানুষকে দেওয়া যায়, কারণ এই সময়টা অত্যন্ত অনুকূল তান্ত্রিকভাবে। তো সেই জায়গাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বিশদে, বিস্তারিত। আপনারা সবাই জানেন যে 12 থেকে 13টি অমাবস্যা রয়েছে, কিন্তু তাহলে কেন সব থেকে বেশি চর্চিত, আলোচিত, বর্ণিত এবং ব্যাখ্যায়িত এই কৌশিকী অমাবস্যা? কেন? আমাদের জন্য কি সুবিধা নিয়ে আসতে পারে? আমাদের জন্য মিন্স আমি বলতে চাইছি আম জনতা যারা টিভির উল্টো দিকে বসে এখন এই মুহূর্তে জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রীর বিশেষ স্পেশাল অনুষ্ঠান দেখছেন। আসুন, আপনাদের জন্য যার কথা শুনবার জন্য আপনাদের অপেক্ষা, রাজশ্রী আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে আজকে রয়েছেন। রাজশ্রী, স্বাগত। এবং আমার প্রশ্ন এটাই যে এই যে অমাবস্যা, কেন এটা শক্তিশালী, কেন তাৎপর্যপূর্ণ, এবং কালী তন্ত্রের শ্রেষ্ঠ নিশি হিসাবে কেন পালন করা হচ্ছে? সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। মহানির্বাণ তন্ত্রের কথায় কালী শব্দের অর্থ হচ্ছে সর্বপ্রাণীকে কলন বা গ্রাস করেন যিনি, তিনি হচ্ছেন মহাকাল। মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি, তিনি হচ্ছেন কালী। আরও একবার বলছি, মহানির্বাণ তন্ত্রের কথায় সর্বপ্রাণীকে কলন বা গ্রাস করেন যিনি, তিনি হচ্ছেন মহাকাল। মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি, তিনি হচ্ছেন মা কালী। গুণগত দিক থেকে দেবী কালিকা রজগুণ দ্বারা সৃষ্টিকর্ত্রী, সত্যগুণ দ্বারা পালনকর্ত্রী এবং তমগুণ দ্বারা সংহারকর্ত্রী। সৃষ্টিকর্ত্রী রূপে তিনি জগৎ সংসার, আমাকে, আপনাকে, পৃথিবীর সবাইকে সৃষ্টি করছেন। পালনকর্ত্রী রূপে তিনি জগৎ সংসারকে পালন করছেন, ধারণ করছেন, আমাদের অন্ন, বস্ত্র, অর্থ সব কিছুর সংস্থান করছেন, আমাদের মনস্কামনা পূরণ করছেন। এবং সংহারকর্ত্রী রূপে মা শত্রু নাশ করছেন। এটাও কিন্তু জীবনে ভীষণ প্রয়োজনীয় বিষয়, যে এই যে তিনটে গুণ, সত্য, রজ, তম, এই তমগুণেরও কিন্তু বিরাট প্রভাব আছে। বিশেষ করে যে সমস্ত অনেক মানুষ আছেন যারা জীবনে শত্রুতার জ্বালায় টোটাল বিপর্যস্ত, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, বাড়িতে হতে পারে, পারিপার্শ্বিক থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। তো সেটাও কিন্তু, সেখানেও কিন্তু তমগুণ দ্বারা তিনি সংহারকর্ত্রী এবং তিনি শত্রুর নাশ করে দুষ্টের দমন করছেন, শিষ্টের পালন করছেন। আর এই কালীতন্ত্রের শ্রেষ্ঠ নিশা হচ্ছে কৌশিকী অমাবস্যার মহানিশা। এই তিথি যাবতীয় হরস্কোপের যাবতীয় অশুভত্ব খণ্ডনের তিথি। বহু মানুষের হরস্কোপে বহু রকম নেগেটিভ যোগ থাকে, কালসর্প যোগ থাকে, মাঙ্গলিক দোষ থাকে, গ্রহণ যোগ থাকে, বীজ যোগ থাকে, পাপকর্তারি যোগ থাকে, বহু রকমের নেগেটিভ যোগ থাকে। যত রকমের নেগেটিভ গ্রহযোগ থাকুকই না কেন,
এই কৌশী অমাবস্যা কিন্তু সমস্ত রকম নেগেটিভিটির, আপনার হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি, যা কিছু অপ্রাপ্তি, অনেক দিন ধরে চেয়েও যে মনস্কামনা পূর্ণ হচ্ছে না, সেই সমস্ত মনস্কামনা পূরণের তিথি হচ্ছে কৌশী অমাবস্যা। এই সময় করা গ্রহ সংস্কার, গ্রহ প্রতিকার আপনাকে কিন্তু যথেষ্ট, আপনি যে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন সেই ভাগ্যের ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট প্রসেসে কিন্তু অবশ্যই আপনার জন্মগত ভাগ্যের ঊর্ধ্বে বা উপরে ওঠা যায় এবং নিজেকে ভালো রাখা যায়। এই তিথি হচ্ছে গ্রহের অশুভত্ব খণ্ডনের তিথি, ব্যক্তিগত জীবনে যদি শত্রু থাকে শত্রু নাশের তিথি, এবং জীবনে যা কিছু দুঃখ, কষ্ট, পীড়া, অপ্রাপ্তি, যা চাইছেন পাচ্ছেন না, এই সমস্ত কিছু প্রাপ্তির তিথি। এবং সমস্ত রকম হরোস্কোপের যা কিছু অশুভত্ব, সেই সমস্ত প্রকার অশুভত্ব খণ্ডনের তিথিও হচ্ছে কৌশী অমাবস্যা। কেন দেখুন, আমরা জীবনে যেমন অনেকে ভালোও থাকেন, অনেকে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণার ভেতর দিয়ে যান, অপ্রাপ্তির ভেতর দিয়ে যান। এই কৌশী অমাবস্যা কিন্তু সেই অপ্রাপ্তি দূর করতে পারে, সেই দুঃখ, কষ্ট, না পাওয়ার যন্ত্রণা সব কিছু থেকে আপনাকে বের করে আনতে পারে। এবং এই তিথিকে, এই জন্যই কৌশী অমাবস্যাকে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা বলা হয়। এবং এই তিথি হচ্ছে যা কিছু নেগেটিভিটি খণ্ডনের তিথি, যা কিছু নেগেটিভিটি সব কিছু এর মাধ্যমে কিন্তু এই জন্মছকের যা কিছু অশুভত্ব খণ্ডন করা যায়। কৌশী অমাবস্যা হচ্ছে সফলতা প্রাপ্তির অমাবস্যা। এই সফলতা কিন্তু সর্বক্ষেত্রে, অর্থাৎ যিনি সাধক তিনি তার সাধন মার্গে সফলতা চাইবেন, যিনি গৃহী তিনি তার সাংসারিক জীবনে সফলতা চাইবেন, কারো যদি প্রচণ্ড শত্রুতা থাকে তিনি শত্রুনাশ চাইবেন, এই সমস্ত রকম প্রাপ্তি যা কিছু। আবার যিনি সাধক তিনি চাইবেন সাধনাতে আরও উচ্চস্তরে যাওয়ার জন্য। এই সমস্ত কিছুর জন্য তিথি হচ্ছে কৌশী অমাবস্যা। কৌশী অমাবস্যা সাধক, গৃহী, যে মানুষ খুব যন্ত্রণার ভেতর আছে, যার প্রচণ্ড শত্রু আছে, সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি দিতে পারে কৌশী অমাবস্যা। মানে এটা আমাদের মানে শাস্ত্রও বলছে যে জীবনের আমাদের বিভিন্ন পর্ব আছে। হ্যাঁ, হ্যাঁ। কেউ সংসার জীবন যাপন করছেন গার্হস্থ্য, কেউ হয়তো বানপ্রস্থ, সবকিছু ত্যাগ করে দিয়ে তিনি সংসার জীবন ত্যাগ করে তার একটা জীবন রয়েছে। কিন্তু কি অদ্ভুত রাজশ্রী গঠনটা মানুষের, যে কোনো গঠনতন্ত্রে মানুষের কিন্তু প্রবলেম তার মতন করে আসে। মানে যে ছাত্র, তার কাছে পড়াশোনা কেন্দ্রিক সমস্যা আসে, মানে কখনোই ছাত্রের কাছে এই সমস্যা আসবে না সে চাকরি পাচ্ছে না, চাকরি জীবনে আবার সেই সমস্যাটা আসবে। একজন সংসারী মানুষ, তার ক্ষেত্রে রোজগার কেন্দ্রিক সমস্যা এবং সাংসারিক শান্তি নিয়ে তার কনসার্ন হবে যে আমি যেন এগুলো চিন্তা করতে পারি। একজন রোজগার করা মানুষ, সে চাইবেন যেন তার সঞ্চয় হয়। রাজশ্রী, একটা কথা আপনি বললেন যে যেটা হচ্ছে খুব জটিল যারা সমস্যার মধ্যে রয়েছে, যেটাকে আমরা ক্রনিক প্রবলেম বলি, এই সময়ে অর্থাৎ ভাদ্র মাসের এই অমাবস্যায় সেই জটিলতা থেকে মানুষকে বার করে একটা অসাধারণ কথা আপনি বলেছেন যে জীবনের উন্নত মার্গে যাওয়া সম্ভব। মানে আমাদের প্রারব্ধ কর্ম বা আমরা যে কর্মের দ্বারা জন্ম, এই স্ট্যাটাসটা থেকে আপলিফট করা যায়। একদমই তাই। আপনি আবার বললেন একটা কথা আরো ভালো, যে সাধন মার্গে উন্নীত হওয়া যায়। তো এর একটা অত্যন্ত অনুকূল সময় মনে হয় এই ভাদ্র মাসের কৌশী অমাবস্যা। মানে কৌশী অমাবস্যা হচ্ছে বছরের সব থেকে পাওয়ারফুল অমাবস্যা, এবং এই অমাবস্যায় যদি সঠিকভাবে গ্রহ সংস্কার করা হয় সেটা হচ্ছে গৃহী মানুষদের জন্য। আবার সাধকরা তাদের সাধন মার্গেও কিন্তু যথেষ্ট উচ্চ স্তরে এই সময় যেতে পারেন তাদের সাধনার মাধ্যমে। এই সময়টা হচ্ছে সবার জন্য। যিনি গৃহী, তার ছেলে মেয়ে পড়াশোনা করছে না, বাড়িতে ঠিকমতো, বাড়িতে কোনো রকম সমস্যা হচ্ছে, বিবাহ ম্যাচিওর করছে না, বিবাহিত লাইফের প্রবলেম, সন্তান কথা শুনছে না, এই যে বিভিন্ন ধরনের, অর্থ আসছে না, বিভিন্ন ধরনের যে কোনো সমস্যা, কৌশী অমাবস্যা কিন্তু পারে সেই সমস্যার ঊর্ধ্বে আপনাকে নিয়ে যেতে। এবং এটা যেমন গৃহীর গৃহস্থ জীবনে, ঠিক তেমনি সাধকের সাধন মার্গে। কেন, একজন সাধক কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ভাবছেন না, তিনি ভাবছেন যে আমি সাধনাতে কতটা উচ্চ স্তরে উঠতে পারবো, তার জন্যও কৌশী অমাবস্যা। কৌশী অমাবস্যা এমন একটা বছরের সব থেকে বড় অমাবস্যা, এবং এই অমাবস্যাতে প্রাপ্তি হয় না এমন জিনিস খুব কমই আছে। বললাম তো, যার যেমন চাহিদা তার তেমন প্রাপ্তি সম্ভব, তবে এটা নির্দিষ্ট ওয়েতে, নির্দিষ্ট পথে, একটা নির্দিষ্ট পথ ধরে। এবার আপনাদেরকেও বলে রাখি যে যারা আজকের অনুষ্ঠানে সরাসরি ফোন করতে চাইছেন, টেলিভিশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করুন। আপনাদেরও সমস্যা নিয়ে ডেফিনেটলি ডিসকাস করতে চাই, আমরা আলোচনাও করতে চাই। আরেকটা প্রশ্ন হয়তো মানুষের মধ্যে আছে, আমি রাজশ্রীকে সেটাও করতে চাই। বিভিন্ন দোষের কথা বা যোগের কথা তো আমরা অ্যাস্ট্রোলজিতে দেখি। এই কিছুক্ষণ আগে আপনি একটা দোষের কথা বললেন, কালসর্প দোষ।
ঠিক সেরকম ভাবেই নানান মানুষ সাড়ে হ্যাঁ, রয়েছে, সাড়ে-সাতি আছে, বা আরো নানান রকম কেমদ্রুম যোগ আছে, সাধু সর্প মাঙ্গলিক যোগ দোষ রয়েছে, আছে, মাঙ্গলিক সাধু দোষ সর্প রয়েছে, যোগ, বা বহু, দারিদ্র যোগ হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, এই যে ভীষণ যোগগুলো বাড়াবাড়ি নেগেটিভ যোগ, মানে হ্যাঁ। ধরুন এগুলো রাজশ্রী একটু বাড়াবাড়ি লেভেলের হয়ে গেছে, ধরুন রবি শুক্র যোগ হয়েছে, দারিদ্র যোগ তৈরি দারিদ্র হয়েছে, যোগ হয়েছে। কিন্তু এই কারণের জন্য মানুষটা শুধুমাত্র পড়াশোনা জীবনে পড়াশোনা করতে পারেনি তা নয়, লোকটা ভালো রোজগারও করতে হ্যাঁ, পারছে না, ওটাই তো কথা। কিন্তু সে কিন্তু খুব সক্ষম, মানে সে ভাবতে সে ফিজিক্যালি ইজ ভেরি ফিট এন্ড এনাফ হ্যাঁ, সবকিছু। এলিজিবল, কিন্তু লোকটা পারছে না। সে হরোস্কোপে যদি রবি হ্যাঁ। শুক্রের দারিদ্র যোগ থাকে, সত্যি কথাই অর্থ রোজগারে ভীষণ বাধা আছে, ভীষণ সমস্যা। মানে তাকে সে যথেষ্ট যোগ্য কিন্তু সে সেই জায়গাটায় পৌঁছাতে পারছে না, অর্থ রোজগার করতে পারছে না। আর অর্থ ছাড়া জীবন অচল, পরিষ্কার কথা। অর্থ ছাড়া কিছুই প্রাপ্তি হয় না, কোনো একদম। প্রাপ্তিই অর্থ ছাড়া হয় না। সুতরাং এই কৌশী অমাবস্যা কিন্তু আপনার জীবনে যা কিছু নেগেটিভিটি এবং তার মধ্যে যদি আর্থিক সমস্যাও থাকে, রবি শুক্রের দারিদ্র যোগ থাকে, অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসা যাবে, যে কোনো নেগেটিভিটি থেকে। মানে এবং সেটা যদি কমপ্লেক্স হয়, জটিল হয়, তাও সেখান থেকে হ্যাঁ, সম্ভব, জটিল, কারণ জটিল। এটা খুব পাওয়ারফুল অমাবস্যা। একদমই আপনি তাই, বারবার মানে করে এই বলছেন। সময় আমি বলবো না যে যাদের সমস্যা খুব সাধারণ তাদের যোগাযোগ করতে, হ্যাঁ, আমি বলবো যাদের সমস্যা জটিল জটিল সমস্যা। কঠিন তাদেরই যোগাযোগ করতে। যারা দীর্ঘদিন ধরে হয়তো সাফার হ্যাঁ, করছে, সমস্যায় ভোগ করছেন, সমস্যা সাফার ভোগ করছেন। করছেন। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে বুকিং নাম্বার বলে দিই এবং আরেকটা একটু অ্যাওয়ার করেই দিই আপনাদেরকে। কৌশী অমাবস্যা যেহেতু বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাদ্র মাসের এই অমাবস্যা, তাই বুকিংটা কিন্তু 2 তারিখ অমাবস্যা, সে দিনটা হচ্ছে 16ই ভাদ্র, 2রা সেপ্টেম্বর। কাজে আপনি মনে করলেন যে আমি 30 তারিখে এই মাসের বুকিং করলে হবে, সেটা চলবে না। রাজশ্রীর কাছে বেশ অনেকটা আগেই বুকিং ক্লোজ হয়ে যাবে, সেই কারণে জন্য একটু কনসিয়াস থাকবেন। আমি বলছেন এক্ষুনি করুন, বাট আপনি কনসিয়াস থাকবেন। আমি জানি যে যারা অনুষ্ঠান দেখছেন তারা যথেষ্ট এই ব্যাপারে কনসিয়াস। বুকিং করতে গেলে আপনাকে 9830693535 এই নাম্বারে আপনাকে বুকিং করতে হবে। এছাড়াও আরেকটা নাম্বার অ্যাভেলেবেল টিভি স্ক্রিনে যাচ্ছে, একটু দেখে নিন, 9830693579 এই নাম্বারে। আর অনলাইন চেম্বার বুকিং এর জন্য যে নাম্বারে আসছে টিভি স্ক্রিনেই দেখতে পাবেন আপনি, সেটা হচ্ছে 9330789557। তাহলে একজন রয়েছেন ফোন, আমি নিয়ে নিই, তারপর বিস্তারিত চেম্বারে বলে দেবো। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো দেবাশিসদা, আপনাকে নমস্কার। নমস্কার, আপনাকেও স্বাগত। আপনি দিদিকেও নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? ত্রিপুরা? আমি আসাম থেকে বলছি। আসাম থেকে। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। বেশ, অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার আছে আপনার? অনুষ্ঠান সম্পর্কে দিদির অনুষ্ঠান তো খুবই ভালো লাগে। দিদি যেগুলো বলে, মানে এই নিয়মের কথাগুলো, তারপরে যে উপচারগুলো, তারপরে সেগুলো ইউটিউবেও ফলো করি আমি। আর আমার একজন রিলেটিভ গিয়েছিলেন, গিয়ে উপকার পেয়েছেন, সেজন্যই আমি মানে ওনার কাছে আমার সম্বন্ধে জানতে চাচ্ছি আর কি। উপকার কে পেয়েছে? আমার মামাতো ভাই গিয়েছিলেন বিজনেসের জন্য, মানে বিজনেসটা একদম মানে মন্দা যেতে ছিল, আচ্ছা, এখন ডেভেলপ করে এখন ভালো আছে। উনিও কি আসামেই বাড়ি ওনার? না, উনি বেঙ্গলে থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে আপনি আপনার সম্পর্কে জানতে চাইছেন। হ্যাঁ, বেশ, আমার বলুন সম্বন্ধে জানতে বলুন আপনার জন্ম তারিখটা বলুন। আমার ডেট অফ বার্থ 16 নভেম্বর 1982। 16 নভেম্বর মানে 16/11। হ্যাঁ 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 16/11/1982। হ্যাঁ হ্যাঁ। টাইম বলুন। সকাল 9:51। সকাল 9:51। জন্মস্থান বলুন। জন্মস্থান আসাম। আসাম, ঠিক আছে। আসাম মানে ফকিরা গ্রাম, আসবে না বুঝে নাকি, ফকিরা গ্রাম আমার জন্ম। ওকে ওকে। তাহলে আসাম ধরেই করব। হ্যাঁ, আসাম ধরলে আমরা কোকরাঝাড় করলেও হবে। আসাম বা কোকরাঝাড়, কোকরাঝাড় আসে। কোকরাঝাড় এসে গেছে। আচ্ছা, 16ই নভেম্বর 1992, সেদিন ছিল সোমবার, সকাল 9:51, কোকরাঝাড়ে জন্ম। হরোস্কোপের যেটা দেখছি, ধনু লগ্ন কর্কট রাশি, ধনু লগ্ন কর্কট রাশি। হরোস্কোপে যেটা বলবো, এক সেকেন্ড, ধনু লগ্ন কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, বুধ বৃশ্চিকে বক্রী অবস্থায় রয়েছে, বাকি গ্রহরা। আচ্ছা, আমি বলছি আমার মঙ্গলবার জন্ম। আপনি আমাকে আবার ডেটটা বলুন আরেকবার। হ্যাঁ, আরেকবার বলুন। 16ই নভেম্বর হ্যাঁ। 1982। 82। আচ্ছা, না সরি, আমি 92 না, 82। 16ই নভেম্বর 1982 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। 9:51 সকালবেলা, আসামের কোকরাঝাড়ে জন্ম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। 16ই নভেম্বর 1982 সকাল 9:51 কোকরাঝাড়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ধনু লগ্ন বৃশ্চিক রাশি,
ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র, দেবগণ। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থাতেই রয়েছে। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, লগ্নে মঙ্গল কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিসও রয়েছে। একাদশ ভাব বিরাট বলবান। একাদশে রবি যদিও নিচস্থ অবস্থায় রয়েছে, কিন্তু রবি নিচস্থ হলেও সেখানে বুধ রয়েছে, বৃহস্পতি রয়েছে, শনি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, রবি শনির বীজযোগ রয়েছে, আর দ্বাদশে রয়েছে শুক্রচন্দ্র, একাদশপতি দ্বাদশে গেছে। যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, সেটা হচ্ছে হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা। হরোস্কোপে ভালো চাকরি, ভালো অর্থ রোজগার, ভালো এস্টাবলিশমেন্টের যোগও হরোস্কোপে রয়েছে। হ্যাঁ, একাদশপতি দ্বাদশে গেছে, টাকা একটু বেশি ব্যয় হয়ে যাওয়া, বেশি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা আছে। লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস এবং লগ্নস্থ মাঙ্গলিক দোষ দুটোই কিন্তু বিবাহিত লাইফের জন্য খুব শুভ পয়েন্ট নয়। এই জায়গাটার জন্য হয়তো আপনাকে কোনো সংস্কার বা কোনো কিছু করারও প্রয়োজন হতে পারে। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, আপনি যেগুলো বলছেন একদম ঠিক। না, এক এক করে একটু বলুন যে পড়াশোনা কিরকম, মানে কোন অবধি গেছে? একাডেমি পড়াশোনা করেছি, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি একটা জবও করতাম, আমি ছোট মোটো একটা জবও করতাম, মানে সরকারি জবই। মানে আমি তখন আমার মানে প্রেগন্যান্সি আসার জন্য আমি মানে সেটা ছেড়ে দিতে হয়েছে আমাকে। পরে আমি চেষ্টা করেছি, পাইনি। এখন আমি একটা ছোট মোটো ব্যবসা করতে চাচ্ছি দিদি। আমি কি ব্যবসা করলে ভালো হবে আর আমার বিবাহিত লাইফটা কেমন যাবে, এটাই আমার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে লগ্নে মাঙ্গলিক দোষ রয়েছে, এই মাঙ্গলিক দোষটার সংস্কার মাস্ট। পাশাপাশি লগ্ন সপ্তমের রাহু কেতুও কিন্তু দাম্পত্য জীবন বা বিবাহিত লাইফের জন্য শুভ পয়েন্ট নয়। হরোস্কোপে একাদশ ভাবটা যথেষ্ট বলবান দেখাচ্ছে, সেখানে শনি তুঙ্গস্থ, বৃহস্পতি ঠিক আছে, বুধ ঠিক আছে, হ্যাঁ রবি এখানে নিচস্থ অবস্থায় রয়েছে, এটা শুভ পয়েন্ট নয়। হরোস্কোপে কিন্তু যেটা আমি বলবো, হরোস্কোপে অর্থের জায়গা খারাপ দেখাচ্ছে না, কিন্তু অর্থ ধরে রাখার ব্যাপারে ভীষণ কেয়ারফুল থাকতে বলবো। কেন, একাদশপতি দ্বাদশে চলে গেছে মানে অর্থ কিন্তু যথেষ্ট ব্যয় হয়ে যাওয়ারও যোগ রয়েছে। আর ওভারঅল কিন্তু প্রাপ্তির জায়গা ভালো দেখাচ্ছে, একটু হয়তো দেরিতে প্রাপ্তি, কিন্তু প্রাপ্তির জায়গা খারাপ দেখাচ্ছে না। আর বিয়ের ডিসিশন নেওয়ার সময় ভালো করে কাউকে দেখিয়ে তারপরেই ডিসিশন নেবেন। বুঝতে পারছেন? হ্যালো, মনে হয় ফোনে নেই। যাই হোক, আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিবাহিত লাইফ কেমন যাচ্ছে? মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে। মানে আমি পরবর্তী মানে ভবিষ্যতের একটু জানতে চাচ্ছিলাম। আমি বিবাহিত লাইফের ব্যাপারেই একটু বেশি সচেতন হতে বলবো, অন্য জায়গা খারাপ দেখছি না। কেন বলছি, লগ্ন সপ্তমে একে রাহু কেতু অ্যাক্সিস প্লাস লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, কেতুযুক্ত অঙ্গারক যোগ করছে, একটু এই জায়গাটাই ঠিক দেখছি না, বাকি জায়গা কিন্তু যথেষ্ট ঠিক আছে। ঠিক আছে, তবুও বিবাহিত জীবন আর এই যে আপনার বিয়ে হয়ে গেছে সেটা তো আমরা জানি। আপনি বললেন তো সন্তান হতে গিয়ে আমি চাকরি ছেড়ে দিই, সন্তান হতে গিয়ে তো খুব স্বাভাবিক, বিয়ে না হয়ে সন্তান আপনার হয়নি। তো যাই হোক, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আর বিবাহিত জীবনটা নিয়ে আরও একটু কনসাস হন, এবং যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করুন রাজশ্রীর সাথে। কৌশিক অবশ্যই রয়েছে, রাজশ্রী তো কিছুক্ষণ আগে বললেন যে অত্যন্ত জটিলতম সমস্যা। অনেক সময় সমস্যা কি থাকে জানেন, এই যে ফল্গু নদীর কথা আমরা শুনেছি, অন্তঃসলীলা সমস্যা অনেক সময় আন্ডারফ্লো হয়, আন্ডারফ্লো কারেন্ট বলা হয়। তো কাজেই একটু কনসাস থাকুন যখন উনি বলছেন, যোগ দেখে ছক দেখে বলছেন, কাজেই বি অ্যাওয়ার। আচ্ছা, আরেকজন মনে হয় রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, নমস্কার। আমি সোনারপুর থেকে তাপস মুখার্জি বলছি। তাপস বাবু, আপনার প্রোগ্রাম নিয়ে কিছু বলার আছে? কেমন লাগছে? আমার প্রোগ্রাম নিয়ে আমার দিদি ম্যাডামের প্রোগ্রাম অত্যন্ত ভালো লাগে এবং আমি দেখি। আমি এই বছরই রিটায়ারমেন্ট করেছি, যার ফলে জানুয়ারি মাস থেকে দিদি প্রোগ্রাম হলে আগে টিভিটা যেখানেই থাকবো আগে খুলে দেখি। মানে আপনার রিটায়ারমেন্ট লাইফে এখন মূল কাজ হচ্ছে অনুষ্ঠান দেখা? যাক, ঠিক আছে। এই যে দেখুন প্রথমে আজকে কৌশিক অমাবস্যা নিয়ে কিন্তু খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। শুধু কৌশিক না, উনি প্রতিটা ব্যাপার নিয়ে এত সুন্দর ডিসক্রাইব, এত মানে আমাদের মনের ভিতর ঢুকে দেয় না, অত্যন্ত মানে খুব ভালো। মানে কিছু বলার নেই, কিছু বলার নেই একদম। মানে দেখুন, আপনি কত বই পড়বেন, হাউ মেনি, কত পড়বেন, পড়ে কিন্তু তার থেকে আমাদের মানে এটা হচ্ছে ব্যাপার, দেখতে হবে, শুনতে হবে। বুঝতে পারি না
দিদি বই টই পড়ে দিদি যে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞানটুকু আমাদের মধ্যে শুধু জিসটুকু দিয়ে দেন উনি, সেই জিস্টের মধ্যে আমাদের সমস্ত সমাধান হয়ে যায়। বাহ। এটাই বলছি। ঠিক। শুনে শুনে যদি আপনারা বুঝতে পারেন, এটাই তো সাফল্য। এতদিন ধরে রাজশ্রী প্রোগ্রাম করছেন, উনি চেষ্টা করেন যে একবার প্রান্তিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে এবং সেইভাবে বোঝাতে। যাই হোক, আজকে আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানছি। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 14 সেপ্টেম্বর 14/9, হ্যাঁ, 98। 14/9/1998। বসিরহাট। না, সময়, টাইমটা সময়, বলুন। সময়। না, সময় হচ্ছে 9:56 সকাল। 9:56 AM, বসিরহাটে জন্ম, উত্তর 24 পরগনা, তাই তো? ঠিক, একদম ঠিক, একদম ঠিক। ঠিক আছে। আর আপনি এখন কোথা থেকে বলছেন বললেন? সোনারপুর থেকে? আমি সোনারপুর সোনারপুর থেকে। কিন্তু Okay, জন্ম হয়েছে বসিরহাট। বসিরহাট। হ্যাঁ, জন্ম সোনারপুর, আমার শ্বশুর। ঠিক আছে, আপনি আগে দেখে নিন যে রাজশ্রী যে প্রবলেমগুলো বলছেন ওটা ওর জীবনের ক্ষেত্রে হচ্ছে কিনা, সেটা একটু শেয়ার করবেন। আচ্ছা, 14 সেপ্টেম্বর 1998, সেদিন ছিল সোমবার, সকাল 9:56, বসিরহাট। তুলা লগ্ন, মিথুন রাশি। তুলা লগ্ন, মিথুন রাশি। এক সেকেন্ড, মেন হরোস্কোপে যাবো না। তুলা লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, বেশ, আমরা second. আসছি হরোস্কোপটা, হ্যাঁ একটু দেখে নিই আমরা হরোস্কোপটা। দেখে নিয়ে আপনি লাইনে থাকুন, আমরা হরোস্কোপ থেকে আসবো। আচ্ছা, ডেট অফ বার্থ আরেকবার বলতে হবে। আচ্ছা, ডেট অফ বার্থ একটু আরেকবার একটু বলুন প্লিজ। আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, আপনার বলতে হবে না, আমার গায়ে লেখা আছে 14/9/1998। 14/9/1998। 14/9/1998, 9:56 সকালবেলা, বসিরহাট। সকাল 9:56, হ্যাঁ, সকাল 9:56 বসিরহাটে হচ্ছে জন্ম। আচ্ছা, 14 সেপ্টেম্বর 1998, সোমবার, সকাল 9:56, বসিরহাট। তুলা লগ্ন, মিথুন রাশি। তুলা লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র, নরগণ। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী। বৃহস্পতি কুম্ভে বক্রী অবস্থায় রয়েছে, শনি মেষেতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা, লগ্নের সপ্তমে শনি নিচস্থ অবস্থায় রয়েছে। হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে, হরোস্কোপে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। হরোস্কোপে একাদশ ভাবের ওপরে 4টে গ্রহ দেখাচ্ছে, সেখানে রবি রয়েছে, বুধ রয়েছে, শুক্র রয়েছে, রাহু রয়েছে। রবি বুধ এখানে যথেষ্ট ভালো অর্থ নিয়ে আসবে, রাহুও অর্থ নিয়ে আসবে, কিন্তু রবি শুক্রের যোগটা আবার শুভ যোগ নয়, এটা কিন্তু একটু অর্থ নষ্ট করিয়ে দেয়, টাকা পয়সা একটু ব্যয় করিয়ে দেয়, নষ্ট করিয়ে দেয়। ওভারঅল কিন্তু হরোস্কোপে প্রাপ্তির জায়গা শুভ, যতটা সম্ভব ধরে রাখার চেষ্টা করতে হবে টাকা পয়সাকে। আপনি একটু শেয়ার একটু বলুন আপনি। ম্যাডাম, আপনি যেটা বললেন একদম পুরোপুরি একদম ঠিক। ও সায়েন্স নিয়ে পড়েছে এবং ইঞ্জিনিয়ারিং ও পড়েছে, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ভালো সাবজেক্ট। ও আমি জিজ্ঞেস করছিলাম অ্যাকচুয়ালি ওর মানে পড়া বা চাকরি একটা করছে ও, আর এই চাকরিতে কোনো উন্নতি যোগ আছে কিনা? না, উন্নতি আপনার তো থাকবেই। রাজশ্রী কি বললেন সেটা দেখুন, যে অর্থ রোজগার করলেও অর্থ ধরে রাখার ক্ষমতাটা কম থাকবে, খরচা করে ফেলবে। খরচা করে ফেলছে। এটাই একদমই তাই, যে ভীষণ অর্থ ব্যয় করে ফেলছে, নষ্ট করে ফেলছে। একটু ধরে রাখতে হবে, বুঝতে পারছেন? ধরে রাখার ক্ষমতাটা ওর মধ্যে নেই। এই জায়গাটা সমস্যা সমাধান করলে ডেফিনেটলি জীবনে উন্নতি অবশ্যই হবে। হেল্পলাইন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। রাজশ্রী নিশ্চিতভাবে আপনার পাশে সব সময় রয়েছে। কৌশিক অমাবস্যার জন্য বুকিং শুরু করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ রাজশ্রীকে আজকের অনুষ্ঠানে অসাধারণ ব্যাখ্যা করবার জন্য। নমস্কার আপনাদের সবাইকে। গণেশ সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।